আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার জন্য প্রস্তুত করা হচ্ছে বাড়ি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় নেতাকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে ইতিমধ্যেই কাজ করছে বিএনপি। দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসের জোয়ার নেতাকর্মীদের মাঝে। বিস্তারিত তুলে ধরছেন শামীম চৌধুরী। বিদায় নিলেন যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে। প্রায় দেড় যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই ঘোষণা দিলেন আগামী 25 ডিসেম্বর আপনালয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে বরণে কতটা প্রস্তুতি নিচ্ছে বিএনপি? প্রস্তুতির জন্য তো একটা সব অভ্যর্থনা কমিটি হয়েছে, তারা কাজ করছেন। ঢাকার আশেপাশের জেলাগুলো তাদের নেতৃবৃন্দর সাথে আমরা বলেছি যে আপনারা সবাইকে সংগঠিত করে বা সেখানকার মানুষজনকে আপনারা খবর দিয়ে তারা যেন সবাই ঢাকায় আসে। কি নির্দেশনাই বা থাকছে নেতাকর্মীদের জন্য? বাড়াবাড়ি করা ইয়ের নামে, সেইটা ব্যাপারে আমরা খুব সতর্ক। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে সব যেন সুশৃঙ্খল থাকে, সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানে 196 নম্বর বাড়ি। সড়কের উপর স্থাপন করা হয়েছে 3টি নিরাপত্তা চৌকি। বাড়ির দক্ষিণ পাশেই 79 নম্বর সড়কেই মায়ের ভাড়া বাসভবন ফিরোজা। নিরাপত্তার জন্য আনা হয়েছে বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ গাড়ি। বৃদ্ধি করা হয়েছে সিএসএফ সদস্য। বিএনপি বলছে সরকারের পাশাপাশি তারেক রহমানের মূল নিরাপত্তা দেশের জনগণ। তো নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই এটা আমাদের সবচাইতে প্রাইম টাস্ক। তো এটা তো পার্টি দেখবে যে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, কিন্তু নিরাপত্তার মূল দায়িত্বটা সরকারের। দেশে এসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। তাই নতুন করে সাজানো হয়েছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। আমাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, চেয়ারপারসনস অফিস রয়েছে গুলশানে। স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীরা সেখানে নিয়মিত আসেন, তাদের সাথে জনসম্পৃক্ত গড়ে উঠবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সেখানে অফিস করবেন, সেটাই তো স্বাভাবিক। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাসের আবেগে ভাসছেন দলের নেতাকর্মীরা। নেতার প্রতি কর্মীর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটি মিলন মেলা তৈরি হবে আগামী 25 তারিখ। যুবদলের নেতাকর্মীরা তারা উন্মুখ হয়ে আছেন কখন উনি আসবেন। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষার কমতি নেই সাধারণ জনগণের মাঝেও। তারেক রহমান ফিরবেন আশার আলো হয়ে, এমনটাই বিশ্বাস সবার। বিগত 17 বছর ধরে সে আমাদের মাঝে নাই, সে আস্থা আছে, আমাদের জন্য অনেক খুশি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আগামী নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়, এতে অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান, নিজেদের প্রার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মনোনীত 100 প্রার্থীর সঙ্গে মতবিনিময়ে বিরতিতে বের হয়ে এসব কথা বলেন তিনি। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো 8-10টা নির্বাচনের মতো এই নির্বাচন না। আগের নির্বাচনগুলো করেছি শত্রুর সামনে ছিল, এখন যে নির্বাচন করবো আমার যে প্রতিপক্ষ আমি তো সামনে পাচ্ছি না। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে ডেকেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে আমাদের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা। প্রধান বিচারপতি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংবিধান দেশের মূল ভিত্তি, এই সংবিধানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। সংবিধানকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ নেই বলে জানান প্রধান বিচারপতি। এছাড়া প্রধান বিচারপতি কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে আলোতে ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
ওনার বক্তব্যের অন্যতম মূল মুদ্রা কথা হলো এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে, এই সংবিধানকে কেন্দ্র করেই আমরা আমাদের মূল্যায়ন করব, সংযোজন, বিয়োজন, সংশোধন এই সংবিধানকে আবদ্ধ করি। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সব কিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি, এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। জুলাই ও আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন বলে জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদের ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে আসামি করা হয়েছে। ন্যায় বিচার তাদের পলায়নের জন্য অপেক্ষা করবে না, বিচার বিভাগ তার গতিতে চলবে বলে জানান চিফ প্রসিকিউটর। কাদের, আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ, সেক্রেটারি মইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গুম খুনের মামলায় হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশের পর অভিযোগ গঠন করা হবে কি না তা জানা যাবে। এর আগে গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছিলেন, জেআইসি সেলে মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমিনের জামিন স্থগিত করেছে আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে মোট 7টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ, আর 4টি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। সাজ্জাদের বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ মোট 19টি মামলা রয়েছে। তামান্না মোট 8টি মামলার আসামি। গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামে প্রকাশ্যে হত্যা, ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি সহ নানা কারণে তিনি আলোচিত। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে দেয়া কিছু জামিন মানুষের জীবন বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে হাইকোর্ট থেকে গত বছর জামিন দেওয়ার প্রসঙ্গ টেনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান, সেখানে দেয়া জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেছেন, ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছেন, যেখানে সাধারণত জামিন পাওয়া কঠিন। প্রভাবশালী আইনজীবীদের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে এসব মামলায় জামিন সহজতর হয়ে ওঠে বলেও জানান আসিফ নজরুল। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রাজধানীর জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহ থেকেই এই আত্মহত্যা।
নিহত রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিগারেট একটা এটাই কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। এরপরে আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগাই দিয়া আবার হারিয়া এই মহিলারা ফোন দিয়েছি, ফোন দিলে পরে হারা গেছে উপরে। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক আজ চালু থাকবে। স্বাভাবিক নিয়মে চলবে এর কার্যক্রম। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল বুধবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন। বুধবার জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা 2টা থেকে বন্ধ হয়ে যায়। 18 ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্তি দিবস। এদিন বিহারীদের পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ী শত্রুমুক্ত করেন। 16 ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে বিহারীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ। মর্টার দিয়ে গুলি ছুড়লে বিহারীরা পিছু হটে। মুক্তিযোদ্ধাদের হাতে প্রায় শতাধিক বিহারী নিহত হয় ও কয়েক হাজার বিহারী আত্মসমর্পণ করে। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সারা দেশ যখন বিজয়ীর উল্লাসে উচ্ছ্বসিত, তখন রাজবাড়িকে শত্রুমুক্ত করতে সম্মুখ যুদ্ধে ব্যস্ত রাজবাড়ির সূর্য সন্তানরা। 1971 সালের 6 ডিসেম্বরের পর থেকে রাজবাড়িতে অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে বিহারি, পাকিস্তানি হানাদার ও অবাঙালিরা। পাকিস্তানি বাহিনী রাজবাড়িতে প্রবেশের পর বিহারিরা তাদের সঙ্গে যোগসাজশে নির্বিচারে চালাতে থাকে জ্বালাও পোড়াও এবং গণহত্যা। তাজা মানুষরে ফালায়, বাচ্চা এদের ফালায় সেটাই মনে করেন চাপা মাটি দিচ্ছে। শিশু বাচ্চাদের গর্ত করে ওখানে মাটি দিচ্ছে, এগুলো নিজের চোখে দেখা। রাজবাড়ির কৃতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খুশি আলাদিপুর নামক স্থানে ব্রিজ উড়িয়ে দেওয়ার সময় পাক বাহিনী ও তাদের দূষর বিহারীরা তাকে হত্যা করে। এরপর ট্রাকে বেঁধে শহর দিয়ে টেনে নির্মমতা প্রদর্শন করে ছড়িয়ে দেয় আতঙ্ক। পাক বাহিনী ঘোষণা দেয় সারা দেশ বাংলাদেশ হলেও রাজবাড়ি পাকিস্তান হয়ে থাকবে। তখনকার এমন দুঃসহ ঘটনার বর্ণনা দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা। 16 ডিসেম্বর সারা দেশ স্বাধীন হয়েছে, কোথাও কোনো যুদ্ধ হয়নি, কিন্তু 18 তারিখ পর্যন্ত আমরা রাজবাড়িতে বিহারি, আলবদর, রাজাঘাট এদের সঙ্গে আমরা যুদ্ধ করেছিলাম, যার কারণে আমরা 16 ডিসেম্বর বিজয় হলেও রাজবাড়িতে 18 ডিসেম্বর আমরা সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হবার পরও রাজবাড়িতে সেদিন চলছিল নারকীয় হত্যাযজ্ঞ, যা আজও ভুলতে পারেনি বীর মুক্তিযোদ্ধারা। লিওন আজাদ, RTV। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অপরাধ তদন্ত সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির আইন শাখা থেকে এই নির্দেশনাটি ইতিমধ্যে সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। এছাড়া কমিটি কোনো অনুসন্ধান বা বিচার কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রম রপ্তানির নামে বিভিন্ন জেলার বেকার তরুণদের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে রাশিয়াতে কাজ দেওয়ার নামে প্রতারণা করে আসছে SRM ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং চক্র। কখনো কখনো বাধ্য করা হতো রাশিয়ার যুদ্ধে অংশ নিতে। বিদেশে মানব পাচারকারীর এমন 4 সদস্যকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল।
হাজারো স্বপ্ন বুকে নিয়ে কেউ বিক্রি করছেন নিজের ভিটে মাটি, কেউ ধার করছেন টাকা। 6 থেকে 8 লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছালেও এই বিদেশ যাত্রা যে জীবনের কাল হয়ে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেননি তারা। বিদেশে পৌঁছালেও সেখানে তাদের বেতন কাটা, ভয়ভীতি ও নির্যাতনের শিকারের অভিযোগ করেন অসহায় জীবন নিয়ে ফেরা ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, মধ্যস্থতাকারী হিসেবে সিন্ডিকেটের সদস্যরা রাশিয়া থাকা কোম্পানিগুলোর কাছ থেকে বেতনের একটি অংশ নিয়মিত আদায় করত। আর কেউ প্রতিবাদ করলে ভয় দেখিয়ে রাশিয়ান যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হতো। 8 ঘন্টার কথা বলে 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করাকালীন আমাদের খাওয়ার অনেক সমস্যা হয়েছে। আমাদের 7 দিন তারা না খাওয়া রাখছে। আমাদের প্রাপ্য টাকা চাইতে গেলে স্যার আমাদেরকে কোনো অপরাধ ছাড়া আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। আমি আসার সময়, আমি সিঙ্গাপুরে বিদেশ করছি, আসার সময় আমাকে আমার ন্যায্য পাওনা যেটা আমার বুঝিয়ে দেয় না। 18 মাস থাকার পর আমার ফ্লাইটের টিকিট আমার দেশের থেকে টাকা নিয়ে টিকিট কাটতে হয়েছে। ভুক্তভোগীরা মামলা করলে গত বুধবার রাতে মিরপুরের দারুসালাম এলাকায় SRM ওভারসিজ লিমিটেড নামের একটি অবৈধ রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় র্যাব। এ সময় প্রতারক চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। তাদেরকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং নতুন একটা লোককে পাঠাতে গেলেও তারা মোটা অঙ্কের টাকা নেয়। আমাদের তদন্তকালে আমরা জানতে পেরেছি যে রাশিয়ান কোম্পানি সমস্ত খরচ নিজেরাই বহন করে, অর্থাৎ যিনি যাচ্ছেন তার কোনো অর্থ ব্যয় হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতপক্ষে ভুক্তভোগীদের কাছ থেকে এই চক্র জনপ্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকে। এখন পর্যন্ত 200 থেকে 250 জনকে বিদেশে পাঠানোর তথ্য পায় সংস্থাটি। আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য পেয়েছি যে কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এই বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই। রাশিয়ায় থাকা চক্রের অন্য সদস্যদের ধরতে অনুসন্ধান চালাচ্ছে র্যাব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে কুমিল্লা চাঁদপুর সড়কে আইডি পরিবহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট পালন করেছে কুমিল্লা বাস মালিক সমিতি। কুমিল্লা নগরীর 3টি বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রেখে এই ধর্মঘট পালন করা হয়। এতে নগরী সহ জেলার প্রায় 40টি সড়কে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে কুমিল্লা ঢাকা, কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা সিলেট, কুমিল্লা চাঁদপুর সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কগুলোতে বাস চলাচল বন্ধ থাকে। আধিপত্য বিরোধী পদযাত্রা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ এবং উঠান বৈঠকের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন তিনি। ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পদযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে এনসিপির প্রতীক শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় ভোটার এবং স্থানীয় মানুষ তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া চান এবং পাশে থাকার আহ্বান জানান। বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখায় মজুদ থাকা দেশি চিনি বিক্রি শুরু করেছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দেশের চিনি কলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে, তবে শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ চলছে। অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। আমদানি বন্ধ থাকলে দেশের চিনি কলগুলো সচল থাকবে ও কৃষকরা আখ উৎপাদনে উৎসাহিত হবে। এটি দেশের চিনিকল শিল্পকে টিকিয়ে রাখতে ও অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।